দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের একটি নাটক জাম্বো, যা মোহিত চট্টোপাধ্যায়ের লেখা, সেই জাম্বো নাটকের বিষয়বস্তু এবং তার সাথে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই জাম্বো নাটকটি চাঁদের পাহাড়ের বিকল্প হিসাবে ধরে নেওয়া হয়। জাম্বো যে নাটকটি, সেই নাটকটি 3টি পর্বে বিভক্ত। মানে এখানে 3টি দৃশ্য রয়েছে। 3টি দৃশ্যতেই আমরা খুব সুন্দরভাবে হাসির একটা খোরাক পেয়ে থাকি। মানে এই গল্পের প্রধান যে চরিত্র জাম্বো, তার বাবা আনন্দবাবু এবং দুজন কিডন্যাপারের আমরা এখানে ব্রাহ্মণ ছেলে, তাদের পরিচয় পেয়ে থাকি, মাখন ও নিশি। এবং আরও যে কয়েকটি চরিত্র রয়েছে, যেমন রামলোচন, ভজুদা। মূলত এগুলোকে নিয়েই এই জাম্বো নাটকটি রচনা করা হয়েছে। এটি তোমাদের খুব ভালো লাগবে আশা করি শুনতে। আমি হাসির ছলে বা খুব সহজভাবে এখন এই ব্যাপারটিকে আলোচনা করব। দেখো, জাম্বো নাটকটি যখন শুরু হয়েছিল সেটা ছিল সকাল, মানে সকালবেলা নাটকটি শুরু হয়েছিল। এবং এই নাটকটি যেখানে শুরু হয়েছিল সেটা একটি ফাঁকা মাঠ। জায়গাটা ছিল একটি গাছের তলা। দূরে একটি খোলা মাঠ দেখা যাচ্ছিল এবং মাঠের নিচে অর্ধ বৃত্তাকারভাবে বসবার একটি বেঞ্চের মতো হয় না, আমরা দেখি না গাছের নিচে সাইডে যে বসার মতো একটা গোল রিং করে দেয়, সেরকম গাছের নিচে করা ছিল। জায়গাটিতে তেমন কেউ ছিল না। মানে নাটকটি যখন শুরু হয় এই জায়গাটিতে কেউ ছিল না, শুধু দুজন মাত্র লোককে আমরা দেখতে পাই। লোক বলাটাও ভুল হবে। এক হচ্ছে আনন্দবাবু এবং তার 10 বছরের ছেলে জাম্বো। এখানে প্রথমে দেখা যায় আনন্দবাবু তার 10 বছরের ছেলে জাম্বোর হাত ধরে টানাটানি করছেন তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। জাম্বো যে চরিত্রটি, তার একটু গঠন সম্পর্কে বলে নিই। তার ছিল কদম ছাট চুল, গাবদা গোবদা ধরনের তার চেহারার গঠন। জাম্বোর পরনে যে সাজ পোশাক ছিল সেটি ছিল প্যারি ফ্যাশনজাত, মানে খুব সে ফ্যাশন করতে বেশি ভালোবাসতো। এবং দূর থেকে আমরা দুটি চরিত্রকে দাঁড়িয়ে এসব দৃশ্য দেখতে পাই। মানে ওরা এসব দৃশ্য দেখছিল দূর থেকে। সেই দুজন হলো নিশি ও মাখন। নিশি ও মাখনকে আমরা দেখতে পাই, তাদের দুজনের পিঠ ব্যাগ ছিল এবং তাদের হাতে একটি টেপ রেকর্ডার এবং একটি মাইক্রোফোন ছিল। আনন্দবাবু জোর করে জাম্বোকে টেনে বাড়ি নিয়ে যেতে চাইছেন, আর জাম্বো এখনো পর্যন্ত বাড়ি যাওয়ার তার কোনো মানসিকতা নেই। সে চায় আরো খেলতে, তাই সে বাবার সাথে তাল মিলিয়ে বাড়ি যেতে চায় না। সে বাবার সাথে টানাটানি করে পুনরায় আবার মাঠে গিয়ে খেলতে চায়। এরপর থেকেই শুরু হয় নাটকের কাহিনী। জাম্বো জানায় তার বাবাকে যে, বাবা ছাড়ো না, আর একটু খেলেই বাড়ি চলে যাব, প্লিজ বাবা ছেড়ে দাও। কিন্তু আনন্দবাবু বলেন আর খেলা চলবে না, তাকে স্কুল এখন যেতেই হবে, তাই তার সাথে যেন সে বাড়ি চলে যায়। আর একটুও খেলা নয়। কি পেয়েছে সে? সারাদিন শুধু টিভি দেখা আর খেলা, পড়াশোনার কোনো মন নেই। তাই আনন্দবাবু জাম্বোকে একটু ধমক দিয়ে দেন। সব কি জাম্বো তার ইচ্ছা মতো করবে? জাম্বো তখন আনন্দবাবুকে জানায় তার বন্ধুরাও তো খেলছে, তাহলে তার খেলতে নিষেধ কোথায়? কিন্তু যতই তার বন্ধুদের সে দেখিয়ে দেখ না কেন, আনন্দবাবুর ঘোর আপত্তি। তিনি জাম্বোকে এখন বাড়িতে নিয়ে যাবেই। জাম্বো তখন তার বাবাকে হুমকি দেয়, ছেড়ে দাও হাত, না হলে আমি হাত ছুটিয়ে নিয়েই আমি চলে যাব খেলতে, মানে পালিয়ে চলে যাব আর কি। তারপর জাম্বো হিন্দিতে কতগুলি বুলি আওড়াতে আওড়াতে তার হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। দূরে সে পালিয়ে গিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, মোগাম্বো কো পকড়না ইতনা আসান নেহি হ্যায়। আনন্দবাবু নিজের হতাশা নিয়ে গাছতলায় চুপটি মারে বসে জাম্বো যেদিক দিয়ে চলে যায়
সেই পথে তাকিয়ে থাকেন। সেই সময় দেখা যায় নিশি এবং মাখন আনন্দবাবুর কাছে সেই যে রেকর্ডার এবং মাইক সেগুলি নিয়ে আনন্দবাবুর কাছে এসে উপস্থিত হয়। আসলে তারা অ্যাক্টিং করছিল বা বলা চলে তারা অভিনয় করছিল। আসলে তারা কোনো সাংবাদিক বা নিউজ রিপোর্টার ছিল না। তারা একটি খারাপ মতলবের কাজে আনন্দবাবুর কাছে এসেছিল এবং আনন্দবাবুর কাছে যখন আসে, আনন্দবাবুর নাম ধরে যখন তারা ডাকে, তখন আনন্দবাবু হতাশ হয়ে বলেন, আমার নাম আনন্দবাবু কোথা থেকে হলো আমি বুঝতে পারি না। আমাকে আপনারা ফেলুবাবু বলেই ডাকুন, কারণ আমি ছেলেকে সামলাতে পারিনি, ডাহা ফেল করেছি। আর আনন্দ, সে তো আমার কবে থেকেই উঠে গিয়েছে কপাল থেকে, তাই আমার নাম ফেলুবাবু হওয়াই সার্থক। আরেকটি কথা তোমাদের বলে রাখি, এই আনন্দবাবু ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। তার কাছে প্রচুর টাকা পয়সা, সম্পত্তি ইত্যাদি ছিল। তার একমাত্র ছেলে জাম্বো, এটাও নিশি এবং মাখন খোঁজ নিয়ে রেখেছে এবং তাদের যে কার্যসিদ্ধি ছিল, জাম্বোকে তারা কিডন্যাপ করবে এবং কিডন্যাপ করে আনন্দবাবুর কাছে র্যামসাম বাবদ প্রচুর টাকা চাবে এবং তারা সেই টাকা নিয়ে ব্যবসা করবে। কিন্তু প্রথমে তো আর এইভাবে আসা যায় না, তাই তারা ইন্টারভিউ নেবে বলে আনন্দবাবুর কাছে এসে যখন জানায়, তখন আনন্দবাবু বলে, ইন্টারভিউ নিয়ে কি লাভ? তিনি ভাবছেন ভগবানের সাথে তিনি একটি ইন্টারভিউ নেবেন, কারণ ভগবান কি ধরনের লীলা খেলছে তার সাথে সেটি তার জানা খুব প্রয়োজন। হঠাৎ করে তিনি নিশি এবং মাখনকে তো যেহেতু দেখেনি এই পাড়ায় কোনোদিন, নিশি এবং মাখনের পরিচয় তিনি জানতে চান। তখন নিশি এবং মাখন তাদের জানায় যে বর্তমান এন্টারটেইনিং যুগে যে এন্টারটেইনিং ব্যবস্থা, সেটি শিশু বা ছাত্র সমাজে কী ধরনের খারাপ প্রভাব ফেলছে সেটির সার্ভে করতেই তারা এই পাড়ায় এসেছে। এবং যেহেতু জাম্বোর ব্যাপারে তারা অনেক কিছু জেনেছে, তাই আনন্দবাবুর কাছ থেকে তারা একটি ইন্টারভিউ নিতে চায়। এই যে এন্টারটেইনিং মিডিয়া, এটি প্রত্যেকটি বাড়িতে ঢুকে ছাত্র সমাজে কি কুফল প্রভাব ফেলছে সেটি আনন্দবাবুর কাছে প্রশ্ন করলে আনন্দবাবু তখন বলেন, কি যে ভাইরাস মশাই ঘরে ঢুকে গেছে প্রতিটি বাড়িতে, তা আর বলার নেই। তবে আরেকটি কথাও তিনি বলেন, প্রতিটি বাড়িতে যে এর কুফল পড়ছে সেটি নয়, কিন্তু তার ছেলে জাম্বো পড়েছে এই ভাইরাসের কবলে। পারলে জাম্বো তো টিভির মধ্যে ঢুকে যায় এমন অবস্থা। দিন রাত শুধু যন্ত্রটাকে আগলে ধরে বসে আছে এবং যন্ত্রটার সমস্ত কিছু সে গিলছে। এই যন্ত্রটাকে যে বাড়ি থেকে বিদায় করবে তারও উপায় নেই। আনন্দবাবু একবার এই যন্ত্রটাকে বাড়ি থেকে বিদায় করতে চেয়েছিলেন, কিন্তু জাম্বো তখন আত্মহত্যার ভয় দেখিয়েছিল আনন্দবাবুকে। আসলে জাম্বোর একজন সমবয়সী ছেলে, সে মুম্বাই পালিয়ে যায় সিনেমায় অ্যাক্টিং করবে বলে, এবং তারপর থেকে জাম্বোর নেশা পেয়েছে সেও মুম্বাইতে গিয়ে অ্যাক্টর হবে। এই যে মুম্বাই যাওয়ার নেশা, এজন্য সে গাদা গাদা কোল্ড ড্রিঙ্কস এবং গাদা গাদা বিস্কুট খায়। তখন নিশি এবং মাখন জিজ্ঞাসা করে, বিস্কুট আর কোল্ড ড্রিঙ্কসের সাথে মুম্বাইয়ের সম্পর্ক কি? তখন আনন্দবাবু জানান, ওই যে কোল্ড ড্রিঙ্কসের ছিপির মধ্যে একটা কোট পাওয়া যায় না, সেরকম বিস্কুটের প্যাকেটের মধ্যেও কোট পাওয়া যায় এবং জাম্বো সেগুলি বস্তা বস্তা খায় এবং তার বাড়িতেও বিস্কুট এবং কোল্ড ড্রিঙ্কসের বাজার বসে গেছে। মানে যদি কখনো তার ভাগ্যে ক্লিক করে যায়, তার যেন লাখপতি হয়ে যাবে বা তার মুম্বাই যাওয়ার স্বপ্ন যদি সফল হয়ে যায়, এই জন্য সে কোল্ড ড্রিঙ্কস এবং বিস্কুটের প্যাকেটে বাড়ি ভরে তুলেছে। দুর্গাপূজার আগে সে টিভিতে অ্যাড দেখে ফর্দ বানিয়েছে কি কি নেবে। সেই ফর্দ শুনলে তোমাদেরও মাথায় হাত হয়ে পড়ে যাবে। জানো কী সব ফর্দ? চলো দেখে নিই। সে ফর্দ করেছে অ্যাডিডাসের টি শার্ট নেবে,
নাইকির জুতো নেবে, রেবেনের সানগ্লাস নেবে এবং গুচি না কি জানি আছে না তার জিন্স প্যান্ট নেবে এবং একটি খুশবুওয়ালা পেন নেবে পকেটে রাখার জন্য। দেখো তাহলে ছেলের কত বড় স্বপ্ন। আসলে তার মুম্বাই যাওয়ার স্বপ্নকে সে সফল করবে এবং এই জন্য সে ফ্যাশন করতে বেশি ভালোবাসে। মুম্বাই গিয়ে সে শুধু হিরো হবে না, সে অ্যাকশন হিরো হবে। এসব কথা বলতে বলতে হঠাৎ আনন্দবাবুর মনে পড়ে যায় তার তো স্কুলে মিটিং রয়েছে, তার দেরি হয়ে যাচ্ছে, তাই সে সেখান থেকে চলে যায়। নিশি ও মাখন তখন তাদের প্ল্যানটি ভালোভাবে ছক করতে বসে। তাদের প্ল্যানটি ছিল জাম্বোকে কিডন্যাপ করবে এবং তার বাবা আনন্দবাবুর কাছ থেকে 1,00,000 টাকা ক্ষতিপূরণ বাবদ, ক্ষতিপূরণ অ্যাকচুয়ালি বলাটা ভুল হবে, ছেলেকে ছাড়িয়ে নেওয়া বাবদ তার কাছ থেকে 1,00,000 টাকা তারা দাবি করবে। তবে জাম্বোকে তার বাবা যতটা ভালোবাসে সেই ভালোবাসা দেখে নিশি আবার একটু 2,00,000 টাকা মানে একটু বেশি করে চাওয়া চিন্তা ভাবনা করে। কিন্তু নিশির যে পার্টনার মাখন সে ছিল একটু সাদাসিধা টাইপের। সে তখন বলে, নিশি অত লোভ করে লাভ নেই, আমাদের 1,00,000 টাকাতেই হয়ে যাবে। যেহেতু নিশি এবং মাখনের প্রথম কাজ ছিল এটি, মানে কিডন্যাপিংটা তাদের প্রথম ছিল, তাই তারা ভাবলো প্রথমেই এত টাকা চাওয়াটা ঠিক হবে না, 1,00,000ই ঠিক আছে। 1,00,000 টাকা পেলে তারা নতুন বিজনেস স্টার্ট করতে পারবে এই টাকা দিয়ে। আবার মাখন ভাবে এটা তো পাপের টাকা, এই পাপের টাকা দিয়ে কি কোনো বিজনেস স্টার্ট করলে তার ফল পাওয়া যাবে? এসব চিন্তা ভাবনা করতে করতে মাখনকে দেখা যায় একটি ওষুধ খেতে। নিশি যখন জিজ্ঞাসা করে তুই কিসের ওষুধ খাচ্ছিস রে, তখন সে জানায় আজ তো পূর্ণিমা এবং এই অমাবস্যা ও পূর্ণিমায় তার ব্রঙ্কিয়াল অ্যাজমাটা একটু বেগ দেয়, তাই আগে থেকেই সে প্রিকশন নিয়ে রেখেছিল। নিশি তখন ভাবে মাখনের এই চিকিৎসা করাতে হবে, মানে এই অসুখটার চিকিৎসা করাতে হবে এবং তার জন্য তো টাকা প্রয়োজন। 1,00,000 টাকা নিলে তো হবে না, তাহলে আমাদের 1,50,000 টাকা নিতে হবে। 50,000 চিকিৎসা বাবদ এবং 1,00,000 টাকা আমাদের বিজনেস বাবদ। যাই হোক, মাখন তখন বলে 50,000 টাকা আমার চিকিৎসার জন্য লাগবে? এত টাকা আমার চিকিৎসায় লাগে নাকি? তুই বরং 1,000 টাকা বেশি চাস, মানে 1,01,000 টাকা। তখন মাখন বলে তুই না কিছু না পেতে পেতে তোর চিন্তা ভাবনাটাও নিচু হয়ে গেছে জানিস মাখন, 1,000 টাকা আবার কারো কাছে বেশি চাওয়া যায়? আমরা 1,50,000 টাকাই চাইবো। এগুলো কথা বলতে বলতে মাখনকে আবার দেখা যায় পকেট থেকে একটা কৌটো বের করে এবং সে সেখান থেকে একটা ফুল বের করে নিজের মাথায় ছোঁয়ায় এবং সেই ফুলটি নিশির মাথাতেও ছোঁয়াতে যায়। আসলে ওটা কি ছিল বলতো? মায়ের প্রসাদী ফুল। মানে তারা যেহেতু প্রথম কাজ করছে, মায়ের আশীর্বাদ হিসাবে সে ফুলটি তার মাথায় ছুঁয়ে নিয়েছে। নিশি তো এটা দেখে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়, কারণ তারা একটি ইল্লিগাল কাজ করছে। এখানে ভগবান কি তাদের সাথ দেবে? বা এই সমস্ত কাজে কি ভগবান কখনো বলে যে আমার তুই আশীর্বাদ নিয়ে যা, তাহলে তোর কাজটি সফল হবে? নিশি যাই হোক এসব ব্যাপারে মাখনকে একটু কথা শুনিয়ে দেয়। এসব কথা বলতে বলতে তাদের মনে পড়ে তাদের তো আরেকটি পার্টনার আছে, নন্তু। যে নন্তু কিডন্যাপিং এর গাড়ি নিয়ে সে মাঠের পাশে অপেক্ষা করছে। মানে তাদের প্ল্যান ছিল জাম্বোকে তারা কিডন্যাপ করবে, গাড়িতে তুলবে এবং নিয়ে যাবে। নন্তু সে গাড়িতে বসেছিল। যেহেতু এদের অনেক দেরি হচ্ছে, তখন তারা নন্তুকে ফোন করে। নন্তুকে বলে একা একা বোর হচ্ছিস ভাই, তাহলে গিয়ে একটু চা খেয়ে আয়। এবং নন্তুকে এই যে কথাটি বললো না, চা খেতে যাওয়া, এটি তাদের কাল হয়ে দাঁড়াবে। কেন কাল হয়ে দাঁড়াবে আমরা গল্পটি পড়লেই বুঝতে পারবো। মানে নন্তুর উচিত হয়নি গাড়িটি ছেড়ে যাওয়ার। যাই হোক, নন্তু চা খেতে যায় এবং তারা এদিকে নিশি ও মাখন জাম্বোর
পথ চেয়ে দাঁড়িয়ে থাকে। আর জাম্বোকে তারা মাঠে দেখতেও পায় না, মানে জাম্বো কোথাও হঠাৎ করে উধাও হয়ে যায়। নিশি তখন মাখনকে বলে, দেখ তুই এই যে প্রসাদী ফুলটা নিলি, যার জন্য আজকে এই অবস্থা, মানে আমাদের পাখি যে আমরা ধরবো যেটা বলে এসেছিলাম সেটা তো হাওয়া হয়ে গেল, পাখি তো আর দেখা যাচ্ছে না। আর ঠিক এইভাবে অনেক সময় চলতে চলতে জাম্বোকে তারা আসতে দেখে, মানে একটি তো পথ বাড়ি যাওয়ার, এই পথ দিয়ে তো জাম্বোকে আসতেই হবে। তো সেই পথ দিয়ে তারা জাম্বোকে আসতে দেখে এবং দুজনে রেডি হয়ে বসে থাকে। আরেকটি কথা মিডিলে রয়েছে, আমি সেটি আলোচনা করতে ভুলে গেলাম। যাই হোক, এই যে ফোনে কথাবার্তা হচ্ছিল এই সময় মাখনকে আবার দেখা যায় তার ইনহেলার যন্ত্রটা নিয়ে যে এরকম করে পাম্প করে না, সেটি নিয়ে তাকে পাম্প করতে দেখা যায়। আবার তো নিশি খেপে যায় যে তুই তো দেখছি ডোবাবি রে সমস্ত ব্যাপারটা। তখন আবার সে বলে, প্রিকশন নিয়ে রাখলাম বন্ধু। নিশি তখন জানায়, তোর কি নার্ভাস লাগছে? ঝেড়ে কাস না, ডোবাস না কিন্তু আমাদের প্ল্যানটা। মাখন তখন জানায়, ছেলেটা কিন্তু খুব বেয়ারা টাইপের জানিস নিশি, আমাদের ট্যাগেল করতে কিন্তু হিমশিম খেতে হবে। নিশি তখন আশ্বস্ত করে, দেখ আমি যদি একবার ওকে ধরি না, কচ্ছপের কামড়ের মতো ধরবো, আমার হাত থেকে ও ছুটে পালাতে পারবে না। মাখন বলে, যদি সে চেঁচায়? নিশি জানায়, চেঁচানোর তো সুযোগই দিব না, আমি তাকে কথায় ভুলিয়ে রাখবো, আর যখনই তুড়ি বাজিয়ে সিগন্যাল দিব তুই পেছন থেকে এসে ওর মুখে কিছু একটা গুজে দিবি, তারপর চ্যাংদোলা করে গাড়িতে তুললেই হয়ে গেল, ব্যাস, আর তো আমাদের কোনো সমস্যা নেই। আসলে জাম্বোর গায়ে যত জোর তারা তো দেখেছে আনন্দবাবুর সাথে যখন সে লড়াই করছিল। তারা একটি জিনিস ভুল করেছে, ক্লোরোফর্ম না এনে। ক্লোরোফর্ম যদি নিয়ে আসতো তাদের কাজটা অনেক বেশি সুবিধে হয়ে যেত। তবে নেই যখন, তখন আর ভেবে লাভ কি। আরেকটি জায়গায় নিশি এবং মাখনের খারাপ লাগছিল, তারা হলো ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে এই ধরনের অপকর্ম তারা করবে, এটাও ভাবতে খারাপ লাগে। তখন নিশি জানায়, ব্রাহ্মণের ছেলে হয়ে তুই কি পেয়েছিস বলতো? শুধু পইতে আর তোর এই অসুখ অ্যাজমা, আর কিছু পেয়েছিস? এই পইতে চুষেই তাহলে একবেলা কাটিয়ে দে, কিছু খেতে হবে না, দেখি তোর কিভাবে চলে। তাই সব কিছু ভুলে তাদের মনের জয়ে এই যুদ্ধটাকে জয় করতে হবে। আর ইতিমধ্যে বললাম তো, জাম্বো এদিকে আসছিল, তারা রেডি হয়ে বসে থাকলো। জাম্বো যখন তাদের কাছে আসলো, নিশি এবং মাখন তাকে জিজ্ঞাসা করে, বাড়ি চললে জাম্বো? আর জাম্বো তো কম চালাক নয়। আনন্দবাবুর সাথে যখন সে ছোটাছুটি করছিল তখন নিশি এবং মাখনকে সে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে নিয়েছিল এবং তাকে তারা জিজ্ঞাসা করে, মানে জাম্বো নিশি এবং মাখনকে জিজ্ঞাসা করে, তোমাদেরকে তো আমি সেই সকালে দেখেছিলাম, এখনো তোমরা এখানে কি করছো? নিশি এবং মাখন জানায়, তোমাদের পাড়ায় ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তাই এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। জাম্বোকে তারা জিজ্ঞাসা করে, তুমি কি খেলছিলে এতক্ষণ জাম্বো? জাম্বো জানায় সে হিম্যান খেলছিল। হিম্যান বুঝতে পারবে কিনা এজন্য সে বুঝিয়ে বলে, তোমরা হিম্যানকে চেনো না? হিম্যান, সুপারম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান ইত্যাদি বিভিন্ন যে ম্যান আছে, এই খেলাটি সে খেলছিল। তখন আবার মাখন ইয়ার্কির ছলে বলে বসে, সেলসম্যান? তখন জাম্বো হেসে বলে, আরে সেলসম্যান আলাদা, ওটার সাথে হিম্যানের সম্পর্ক নেই। মাখন জানায়, হিম্যান তারও হিরো। জাম্বো তখন জানায় সে ব্যাটম্যান হবে, মানে ব্যাটম্যান তার হিরো। আবার কখনো কখনো সে হিম্যান, সুপারম্যান ইত্যাদিও হয়ে যায়। সব কথা বলতে বলতে নিশি দেখলো এটাই সুবর্ণ সুযোগ, সে তখন তুড়ি বাজিয়ে সিগন্যাল দেয় এবং মাখন, মানে কথা ছিল মাখন পেছন থেকে এসে ধরবে। মাখন জাম্বোর পেছন দিয়ে
ঘোরাঘুরি করতে থাকে এবং জাম্বো ঠিক এরকম করে মানে ও এদিকে এদিকে ঘুরছে, তো জাম্বো এভাবে এভাবে তাকাচ্ছে, মানে ও পিছনে কি করছে। এরকম করতে করতে ইনহেলার যন্ত্রটা এভাবে প্রেসার করে। জাম্বো বলে, ও কি খেলো? তখন নিশি জানায়, ও যে জিনিসটি খেয়েছে সেটি খেলে সে পাওয়ারফুল হয়ে যাবে, মানে তোমার যে হিরো যারা আছে তাদের মতো শক্তিমান হয়ে যাবে, তাই সে ওটি খেলো। এবং জাম্বো তখন জানায়, তাহলে আমার এই পিছন দিয়ে এইভাবে ঘুরছে কেন? তখন জানায়, সে এখন 10 মিনিট পায়চারি করবে, না হলে তার শক্তি শরীরে আসবে না। মাখনের সেই পাইপ খাওয়ার যন্ত্রটা, মানে ইনহেলার খাওয়ার যন্ত্রটা দেখে জাম্বো জানায়, সেও এটা টিভিতে দেখেছে, পপাই শোতে, মানে সিএন চ্যানেলে বা কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে সে একটি শোতে দেখেছে পপাই এরকম করে খায় এবং সে তখন পাওয়ারফুল হয়ে যায়। পপাই হলো একজন সেলার, জাহাজের নাবিক, তার মাথায় হ্যাট, মুখে পাইপ, সেও এরকম একটা জিনিস খেলে পালোয়ান হয়ে উঠতো। তারপরেই পপাই শুরু করে ফাইট। যাই হোক, মাখনের এই ওষুধটি খাওয়া দেখে জাম্বো এই পপাইয়ের কথা তুলেছিল। আর এইভাবে মাখন চলতে চলতে যখন জাম্বোকে গিয়ে জাপটে ধরতে যায়, তখন জাম্বোর কানে টোকা লেগে যায় এবং জাম্বো তার বুট দিয়ে মাখনের পা থেতলে দেয় এবং পেটের মধ্যে এক ঘুষি মেরে বলে, ডিসুম। নিশি মাখনকে পড়ে যেতে দেখে বলে, আরে জাম্বো, তুমি একে মারলে কেন? জাম্বো বলে, আমার কানে কেন হাত দিয়েছে? সে আরো হিন্দিতে বলে, মেরা কান পকড়ায়া কিউ? মাখন তখন রেগে গিয়ে বলে, তোর কান কে পাকড়েছে রে, বিটকেল কোথাকার। নিশি মাখনকে আটকায়, মানে বেশি কথা বলতে নিষেধ করে। আর এদিকে মাখনের তো একটা ঘুষি খেয়ে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। তাই সে রাগ করে নিশিকে জানায়, 2 লক্ষ টাকা চাইবি এখন। জাম্বো বলে, তার কানে যদি কেউ হাত দেয় সে ছেড়ে কথা বলে না। যাই হোক, অনেক কথোপকথনের পর নিশি মাখন ও জাম্বোকে মিলিয়ে দেয়। তারপর মাখন জাম্বোকে মুখ ভাঙিয়ে বলে, ও হিম্যান না ছাই, ও হলো হনুমান। এ কথাটি শুনে জাম্বো আবার রেগে যায়। তখন নিশি ব্যাপারটিকে ধামাচাপা দিয়ে বলে, ও হনুমান বলেনি, ও বলছে হনুম্যান। যাই হোক, বড় হলে তুমি বুঝতে পারবে হনুম্যানের কত মাহাত্ম্য, তার কত পাওয়ার ছিল। তারপর তারা কায়দা করে ব্যাপারটিকে অন্যদিকে নিয়ে যায় এবং জাম্বোকে জিজ্ঞাসা করে সে বড় হয়ে কি হতে চায়। জাম্বো তখন জানায় সে বড় হয়ে মুম্বাই ফিল্ম কা হিরো হবে এবং সে বলে, নাচুঙ্গা, গাউঙ্গা, ऐश करूंगा और क्या, यही मेरा प्यास, बाकी सब बकवास, মুম্বাই मैं एक दिन जरूर जाऊंगा। নিশি ভাবে এটাই সুযোগ। তখন নিশি জাম্বোকে লোভ দেখায়। সে বলে, আরে আমরা তো মুম্বাইতেই থাকি। জাম্বো তো একথা শুনে আর নেই, সে যেন হাতের মুঠোয় সবকিছু পেয়ে যায়। সে বলে, তারা তো ভগবান যারা মুম্বাইতে থাকে, তারা সব সময় সব ফিল্ম স্টারদের চোখের সামনে দেখতে পায়। তখন তারা জানায়, আমরা হলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমরা তোমাদের গ্রামে লোকেশন খোঁজ করতে এসেছি। তাদের যে সিনেমা হবে সেই সিনেমার নাম হলো বাহাদুর বজরং। সিনেমার নাম শুনেই তো, মানে এই যে সিনেমাটির নাম, এটি শুনেই তো জাম্বোর মন ভরে যায়। বাহ, কি সুন্দর নাম। জাম্বো বলে, वाह, मुझको एक चांस दिलाओ, मैं एक्टिंग करूँगा, बहुत अच्छे से करूँगा, जबरदस्त फाइट भी करूँगा, डांस में भी मैं ए क्लास हूँ, थोड़ा कुछ বুগি বুগি দিখাও। আসলে কি বলো তো, তোমরা তো এখন হয়তো এটি দেখো না, কিন্তু আগে সোনি চ্যানেলে বুগি বুগি বলে একটা শো হতো, ড্যান্সের শো। সেই কথাটি জাম্বো বলেছে, থোড়া কুছ
বুকে বুকে দিখাও। নিশি তখন বলে, ডিরেক্টর আসেনি, তিনি আমাদের লোকেশন খুঁজতে পাঠিয়েছে। আসলে একটা জঙ্গলের প্রয়োজন আমাদের। শুধু জঙ্গল হলেই হবে না, সেই জঙ্গলে অনেক হনুমান থাকতে হবে। জাম্বো তখন বলে, কেন আমারই একটা লেজ লাগাই দাও না, আমি হনুমানের পাঠ করব। নিশি বলে, আমাদের জ্যান্ত হনুমান লাগবে। আর নিশি এবং মাখন বলে, আমাদের তো অ্যাক্টিং দেখে লাভ নেই না, আমরা তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আসল যে ডিরেক্টর সে তো মুম্বাইতে থাকে। জাম্বো তখন তাদের জানায়, তাহলে আমাকে মুম্বাই নিয়ে চলো, আমি তার সামনে গিয়ে অ্যাক্টিং করব। নিশি এবং মাখন জানায়, মুম্বাই যেতে তো অনেক খরচা, এবং গিয়ে থাকবেই বা কোথায়, আর এত টাকা পাবেই বা কোথায়। এমন সময় মানে এই ধরনের কথোপকথন চলছিল, এমন সময় দেখা যায় তাদের যে ভৃত্য ভজুদা, যে নাকি আনন্দবাবুর হাত এবং পা মালিশ করে দেয়, সেই ভজুদা জাম্বোকে খুঁজতে আসে সেখানে। এবং ভজুদাকে দেখেই জাম্বো তার চোখটা এইভাবে একটু কচলে নেয় এবং চোখটা এরকম বন্ধ করে থাকে। তো যখন ভজুদা তার কাছে আসে, ভজুদা বলে, চলো মা ডেকেছে, স্কুল যেতে হবে। জাম্বো দেখায়, এই দেখো চোখটি আমার লাল হয়ে গেছে, আমি এখন ডাক্তারবাবুর কাছে যাব, গিয়ে ওষুধ নিয়ে তারপর বাড়ি যাচ্ছি, তুমি চলে যাও। ভজুদা বলে, চলো তাহলে আমিও যাচ্ছি ডাক্তারবাবুর কাছে। তখন জাম্বো বলে, না তুমি বাড়ি চলে যাও, আমি ডাক্তারবাবুর কাছে হয়েই বাড়ি যাব। এবং ভজুদা জাম্বোর কথা না শুনলে যে কি বিপদ হতে পারে সেটি এর আগে টের পেয়েছিল। একটা দিন জাম্বো তার আঙ্গুল কামড়ে ধরেছিল, তারপর থেকে ভজুদা আর জাম্বোর কথার অবাধ্য হয় না, তাই সেখান থেকে ভজুদা চলে যায়। তারপর জাম্বো বলে, দেখো কেমন চোখটি লাল করে নিয়ে অ্যাক্টিং করলাম, দেখেছো তো। নিশি তখন জানায়, মুম্বাই যেতে হলে তো তার বাবার পারমিশন লাগবে, বাবার পারমিশন ছাড়া তাকে মুম্বাই কিভাবে নিয়ে যাবে। তাছাড়াও টাকা পয়সার ব্যাপারটা তো বললামই একটু আগে, প্রচুর টাকা পয়সার দরকার। জাম্বো তখন একটু চিন্তা করলো, চিন্তা করে তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। জাম্বো তখন জানায়, তারা কি রুক যা বেওকুফ এই সিনেমাটি দেখেছে। নিশি এবং মাখন বলে, না দেখিনি, সিনেমাটিতে দেখার মতো কিছু আছে কি। জাম্বো তখন বলে, হ্যাঁ রয়েছে, সিনেমাটিতে দেখা যায় একটি বাচ্চা ছেলেকে তারা কিডন্যাপ করে, মানে তারা বলতে কিডন্যাপাররা কিডন্যাপ করে, এবং তার যে মুক্তিপণ হিসাবে তার বাবার কাছে 3 থেকে 4 লক্ষ টাকা দাবি করে। এবং এই প্ল্যানটি নিশ এবং মাখনকে জাম্বো করতে বলে, যে জাম্বোকে তারা যেন কিডন্যাপ করে এবং তার বাবা আনন্দবাবুর কাছে তারা যেন টাকা চায়, এবং সেই টাকা দিয়ে জাম্বো মুম্বাই চলে যাবে। নিশি এবং মাখন যেন হাতের মধ্যে আকাশ পেয়ে যায়। নিশি বলে, কিডন্যাপার করতে বলছো, তারপর যদি পুলিশ ধরে তখন কি করব। আরেকটি কথা তারা জাম্বোকে বলে, আচ্ছা ধরে নাও তোমাকে কিডন্যাপ করলাম, তোমার বাবা টাকাও দিয়ে দিল, কিন্তু তারপর তো তোমাদের মানে তোমাকে ছেড়ে দিতে হবে তোমার বাবার কাছে, যেহেতু আমরা টাকা পেয়ে গেছি, তখন তুমি মুম্বাই কিভাবে যাবে। এসব কথা যখন চলছিল তখনই ফোন আসে। কে ফোন করেছিল বলো তো, নন্তু, বাসের বা গাড়ির যে কিডন্যাপ গাড়ি সেটির ড্রাইভারটা। সে ফোন করে কানে দিতেই হ্যালো বলতেই সে অবাক হয়ে যায়, কি বলিস, চাকাতে হাওয়া নেই। মানে নন্তু যখন চা খেতে গিয়েছিল কেউ 4টি চাকারই হাওয়া খুলে দিয়েছে, এবার তাহলে গাড়িটি চলবে কিভাবে, চাকাতে তো হাওয়াই নেই। জাম্বো ফোনের কথা শুনে বলে, কি তোমাদের ওই গাড়িটি ছিল, আমি তো কাউকে না দেখতে পেয়ে একটু আগেই 4টি চাকার হাওয়া ছেড়ে দিলাম, তাহলে এবার কিডন্যাপ হবে কি করে। জাম্বো তখন বলে, আচ্ছা গাড়ির দরকার নেই, আমি একটি বুদ্ধি বলে দিচ্ছি, সেভাবেই কিডন্যাপ হোক। এই জঙ্গলেই মানে এই যে জায়গাটাতে রয়েছে সেখানে একটি গভীর জঙ্গল রয়েছে, যেটিতে সচরাচর কেউ যায় না বা সেই জঙ্গলটি কেউ চেনেও না। সেই জঙ্গলে
একটি পোড়ো বাড়ি রয়েছে। সেই বাড়িতে কেউ ঢুকে না, তারা আজ রাত সেখানে গিয়েই কাটাবে। ঋষি এবং মাখন দেখলো আইডিয়াটা তো খারাপ না। সকাল হলেই আনন্দবাবুর কাছ থেকে টাকাটা নিয়ে তারা পালিয়ে যাবে। জাম্বও দেখলো ভালোই হবে, সকালবেলা তারা টাকাটা পেয়ে যাবে এবং সোজা মুম্বাই, বহুত মজা আয়েগা। এবং জাম্বোর নেতৃত্বে তারা সেই পোড়ো বাড়িতে গিয়ে উপস্থিত হয়। এখানেই আমাদের যে প্রথম দৃশ্যটা, সেই প্রথম দৃশ্যটা শেষ হতে দেখা যায়। আচ্ছা, আরেকটি কথা বলে রাখি, এই যে জাম্বো নাটকটি, এই জাম্বো নাটকটি 3টি দৃশ্য দেখা যায়। যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি এই নাটকটির 3টি ভিডিও বানাবো। এটা হলো প্রথম ভিডিও। এরপরে দ্বিতীয় দৃশ্য নিয়ে আমরা দ্বিতীয় ভিডিও বানাবো, তারপর তৃতীয় দৃশ্য নিয়ে আমরা 3 নাম্বার ভিডিও বানাবো এবং সবশেষে থাকবে জাম্বো থেকে প্রশ্ন উত্তর, সেটা 4 নাম্বার ভিডিওতে থাকবে। মানে 3টা ভিডিওতে থাকবে বিষয়বস্তু এবং আরেকটি ভিডিওতে থাকবে প্রশ্ন উত্তর। তোমরা সবগুলি দেখে নেবে পরপর করে, তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের দ্বিতীয় অংশ নিয়ে দ্বিতীয় ভিডিওটিতে। সবাই ভালো থাকবে। গুড বাই।